দেখেন, আমি একটু ভিন্ন কথা বলি। দেখেন, আমি তো তরুণ ছিলাম, তখন ইন্টারমিডিয়েট ফাইনালের ছাত্র। আমার মুক্তিযুদ্ধ যাওয়ার মূল কারণ ছিল, আপনি তখন মেডিকেলের ডেন্টাল কলেজে ফার্স্ট ইয়ারে ঢাকা ডেন্টাল কলেজ। আমি তখন নর্মালি আমি যদি মুক্তিযুদ্ধে নাও যেতাম তাও বেঁচে থাকতাম না, অর্থাৎ বেঁচে থাকারই সুযোগ ছিল না ওই বয়সের যারা তরুণ ছিল, যারা মুক্তিযুদ্ধে গিয়েছি। কিন্তু আমার কাছে এখন এসে মনে হয় যে আমাদের কিন্তু এখনও 55 বছর পড়ে গেল, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা কিন্তু আজ পর্যন্ত পেলাম না। এখনও কিন্তু যেমন ধরেন মুক্তিযোদ্ধা, এখানে 3 জনই মুক্তিযোদ্ধা। আপনি বলতে পারেন যে মুক্তিযোদ্ধা হোসেন মোহাম্মদ এরশাদের সময় একবার সার্ভে হয়েছিল। সে যেহেতু পরে আসছে, স্বাধীন হওয়ার পরে আসছে, সে 80,000 85,000 মুক্তিযোদ্ধা হয়েছে, তার সে ওটা প্রকাশ করে নাই। এখন তো 2.25 লক্ষ মুক্তিযোদ্ধা, এবং এই মুক্তিযোদ্ধা যারা মুক্তিযোদ্ধা নয়, টাকা পয়সা খরচ করে করে নানাভাবে মুক্তিযুদ্ধের নিবন্ধন নিয়েছে। মুক্তিযোদ্ধার সংখ্যা যায় না। আমরা জানি 30 লক্ষ শহীদ হয়েছে। এটার যদি ভিত্তিটা কি, জরিপটা কি? এখনও তো সম্ভব। এখনও গ্রামে যান, কয়জন প্রকৃত মুক্তিযোদ্ধা, কয়জন শহীদ হয়েছে, সব তথ্য পাবেন। কয়জন বীরাঙ্গনা হয়েছে, কয়জন বেঁচে আছে, মরে গেছে, সব পাবেন তথ্য। কিন্তু আমরা কিন্তু ইতিহাসটা যার যার মতো লেখার চেষ্টা করেছি। তবে আমার কাছে মনে হয়েছে অনেকগুলো বই যদি পড়া যায় এবং যদি এলাকায় জরিপ করা যায়, তাহলে কিন্তু ইতিহাস পাওয়া যায়। যেমন ধরেন ডক্টর কামাল হোসেন, তিনি বই লিখেছেন কেন মুক্তিযুদ্ধ অনিবার্য হলো। বইটা প্রেস ক্লাবে আছে। সেখানে তিনি বলেছেন যে শেষের 19 তারিখ থেকে 16 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত সেনা শাসক আইয়ুব খানের সাথে, ইয়াহিয়া খানের সাথে বৈঠক, তার প্রতিনিধির সাথে বৈঠক হয়েছে। পরে এসে ভুট্টোও জয়েন করেছে। তখন কিন্তু শেষ আলোচনা ছিল যে কনফেডারেশন করা, অর্থাৎ কোনোভাবেই ভুট্টো কিন্তু বঙ্গবন্ধুকে এই পাকিস্তানের প্রধানমন্ত্রী মেনে নেয় নাই, যদিও আমরা সংখ্যায় সিট বেশি পেয়েছি। তো শেষ পর্যন্ত কিন্তু আলোচনা 24 তারিখে ব্যর্থ হলো। ইভেন ভুট্টো তো কনফেডারেশন স্বাধীনতার পরেও চেয়েছে, চেষ্টাও চালিয়েছে। হ্যাঁ, কনফেডারেশন চেয়েছে, কিন্তু সে বলেছে যে তাকে পাকিস্তানের, সে হবে মূল ব্যক্তি, এবং আমাদের পূর্ব পাকিস্তানের অংশের বঙ্গবন্ধু হবে প্রাদেশিক সরকারের মতো প্রধান, আর ভুট্টো ওখান থেকে আরেকজন হবে। কোনোভাবেই বাঙালি শাসন মেনে নিতে চায় না। তো আলোচনাটা ভেঙে গেছে শেষ পর্যন্ত। 24 তারিখে আপনার ভুট্টো চলে গেল, ইয়াহিয়া খান চলে গেল, তারপরে 25 তারিখেই ক্র্যাকডাউন হলো। এই ক্র্যাকডাউন হওয়ার পরে যে মুক্তিযুদ্ধটা কীভাবে ঘটলো, এই ইতিহাসটাও কিন্তু আমরা পরিষ্কার না। যেমন ধরেন আপনার তাজউদ্দিনের মেয়ে একটা বই লিখলো, সেখানেও কিছুটা শারমিন আহমেদ, কিছু কিন্তু ওখানেও ফাঁকা আছে। তারপরে ধরেন এই যে মেজর জলিলকে রাজাকার বলা হলো, আপনার কাদের সিদ্দিকী রাজাকার হয়েছে, জিয়াউর রহমান পাকিস্তানের চর হয়েছে। এই ইতিহাসগুলো কিন্তু আমরা জানি না, কিন্তু অনেকগুলো লোকে কিন্তু বেশ বিশ্বাসযোগ্য বই পুস্তক, যেমন ডক্টর কামাল হোসেন যে বই লিখেছে, সেখানে নাম ধাম সব কিছু আছে। যে উনি যেটা বলেছে, আলোচনা ফেল করার কারণে মুক্তিযুদ্ধ অনিবার্য হয়েছে, এটাই মূল কথা। এবং কে কে ওই সিটিংয়ে ছিল, কখন ছিল, কতক্ষণ আলোচনা হয়েছে। প্রথম 3 বারে কিন্তু সরাসরি ইয়াহিয়া খান এবং বঙ্গবন্ধু আলোচনা করেছে। আলোচনা করার পরে তারপরে একটা কমিটি করে আলোচনা করেছে। আমাদের আওয়ামী লীগের নেতারাও আলোচনা করেছে। আলোচনা কিন্তু অগ্রগতি ফাইনালি হয় নাই। কিন্তু এখন ধরেন যে মুক্তিযুদ্ধটা ঘটতে শুরু করলো, ধরেন জিয়াউর রহমান, এখন আমাদের দেশে স্বাধীনতা যুদ্ধের ঘোষককে, এটা নিয়ে বিতর্ক। আমাদের দেশে কতজন শহীদ হয়েছে, এটা নিয়ে বিতর্ক। কতজন মুক্তিযোদ্ধা, বিতর্ক। কতজন বীরাঙ্গনা, বিতর্ক। কত শেষ পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পরে কত অস্ত্রশস্ত্র লুট হলো, নিয়ে গেল ইন্ডিয়ানরা, সেটা নিয়ে বিতর্ক আছে। পাকিস্তানিদের কাছে আমাদের পাওনা এখনও ফেরত দিল না, সেটা কত, সেটা পাই না কেন, সেটা এই ইতিহাসগুলো তো আমাদের এখনও অজানা। আমি মনে করি নেক্সট জেনারেশনের জন্য একটা সঠিক ইতিহাস মুক্তিযুদ্ধের থাকা উচিত, এবং সঠিক তথ্যভিত্তিক। প্রত্যেকটা জায়গায় কতজন মুক্তিযোদ্ধা, কতজন শহীদ। এখনও বাংলাদেশে আগের মুক্তিযুদ্ধের সময়ের
সব লোক জীবিত আছে। আপনি গ্রাম ধরে ধরে স্টাডি করলি হ্যাঁ, গ্রাম ধরে ধরে সার্ভে লোকাল এবং সকল পলিটিক্যাল পার্টির লোকজনের ওটার মধ্যে নিয়ে সরকারি কর্মকর্তারা যদি নেতৃত্ব দেন, কিছুই না। আপনার ধরেন আমাদের তো NSI আছে, ডিজিডি আপনি যদি মনে করেন যে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে বা উপজেলায় আপনি একটা স্মৃতিসৌধ করবেন, তাদের নাম ফলক নাম রাখবেন লিপিবদ্ধ, সেটা করলেই তো একটা ইতিহাস করা যায়। সেটা সব স্ট্র্যাটেজিস পাওয়া যায়। শুধু এটা তো সংখ্যা বের করবার জন্য না, কারণ সংখ্যা নিয়ে অনেক রকমের কথাবার্তা আছে, কিন্তু যদি আমরা রেসপেক্টও জানাতে চাই শহীদ মুক্তিযোদ্ধাদের, সেটার জন্য এটা প্রয়োজন নেই। আপনি যথার্থ বলেছেন। উত্তর কোরিয়া ঘুরেছি, যখন যেখানে যেখানে যুদ্ধ হয়েছে সেখানে সেখানেই কাঁপছে। আমি একটু আপনাদের কাছে জানতে চাইব যে যেমন আপনি তো বিলুনিয়া যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ওই যুদ্ধ, কারণ ইতিহাস তো এখন অন্যভাবে বিকৃত হচ্ছে। আগে যেমন যারা ইতিহাসের অংশীদার তারা তাদের কৃতিত্ব নেবার চেষ্টা করেছে, আর এখন হলো যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা ওই পর্বটাকে অস্বীকারই করতে চায়। তো আমি মনে করি, এবং বাংলাদেশের জনসংখ্যার একটা তরুণ প্রজন্ম, এবং তাদেরকে বিভ্রান্ত করাও হয়েছে এবং করবার চেষ্টাটা বেশ প্রবলভাবে আছে। সেখানে ওই যুদ্ধের খানিকটা ইতিহাস, নিজেদের ভূমিকা, যেমন আপনাদের যে ত্যাগ স্বীকার, কী পরিস্থিতির মধ্য দিয়ে আপনারা কাজ করেছেন, আপনারা যুদ্ধ করেছেন, সেই যুদ্ধের যদিও অনেক মর্মান্তিক ঘটনা ঘটেছে, অনেক স্মৃতি আপনার কাছ থেকে আমি আগেও শুনেছি, সেরকম দু একটা যা স্মরণ করিয়ে দেবার জন্যে সবাইকে, বা যারা জানে না তাদের কাছে তুলে ধরবার জন্য। মেশাকুল মোস্তফা। 1971 সালে আমার বয়স ছিল 21। চিটা ইউনিভার্সিটি ইকোনমিক্সে অর্থনীতিতে সম্মানের ছাত্র। আমি পালাটানা ট্রেনিং ক্যাম্পে গিয়ে প্রথম ধাক্কাতেই মিলিটারি ট্রেনিং দিলাম। তখন কমান্ড্যান্ট ছিলেন দেবিদ্বারের MP ক্যাপ্টেন সুজাত আলী, ব্রিটিশ আমলের ক্যাপ্টেন। তো এটা শেষ করে সব ছেলেপেলেদেরকে HE-36 হ্যান্ড গ্রেনেড এবং স্টেইন গান দিয়ে ওই গেরিলা ইউনিটে পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু 154 জন মুক্তিযোদ্ধা থেকে রেখে দেওয়া হলো। রাত্রে আমরা হাউমাউ করে কেঁদেছি যে সবাই যুদ্ধে চলে গেল, ট্রেনিং শেষ, আমরা কোন অপরাধ করলাম। সারা রাত মানে রিসার্চ করলাম যে কোথাও কোনো অপরাধ করেছি, খুঁজে পাই না। পরদিন একটা সুখবর দেওয়া হলো যে গেরিলা যুদ্ধ দিয়ে ওদেরকে কিছুটা হ্যারাস করা যাবে, মানসিকভাবে বিপর্যস্ত করা যাবে, কিন্তু যুদ্ধ জয় করে দেশ স্বাধীন করা যাবে না। তার জন্য আমাদের ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন দরকার, ব্রিগেড দরকার, ডিভিশন দরকার। তো তখন উনি বললেন বিলোনিয়ার কাছে রাজনগরে ক্যাপ্টেন জাফর ইমাম 10 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ফরমেশন করছে, একটা কোম্পানি শর্ট পড়ে গেছে, ওই EPR বেঙ্গল রেজিমেন্ট পুলিশ টুলিশ মিলিয়ে হয়ে গেছে। তো আমাদেরকে 10 বেঙ্গলে আপনার ইন্ডাক্ট করা হলো। সেখানে যুদ্ধ করতে করতে যুদ্ধ শিখেছি। বিশাল ঘটনা, আমি সংক্ষেপে বলি। বিলোনিয়ার যুদ্ধ পৃথিবীর 37টা মিলিটারি একাডেমিতে পড়ানো হয়, বাংলাদেশ মিলিটারি একাডেমিতে পর্যন্ত। এটা পাস না করলে কেউ সেকেন্ড লেফটেন্যান্ট হতে পারে না। সৌভাগ্যক্রমে সেই যুদ্ধের যোদ্ধা আমি। একটা জিনিস দেখেন, ওখানে প্রথমে বিলোনিয়ার প্রথম যুদ্ধ ক্যাপ্টেন জাফর ইমামের একটা মিশ্র বাহিনী যুদ্ধ করছে। পাকিস্তান সেনাবাহিনী এটাকে পাত্তাও দিল না। তারা অনেকটা হাসতে খেলতে এসে আমাদেরকে আক্রমণ করলো এবং ধরাশায়ী হয়ে গেল, বিকজ সুরক্ষিত বাংকারে বসে তারা ছিল। এইভাবে পরপর প্রায় 8-9 বার আক্রমণ করে ওরা বিধ্বস্ত হলো। ইতিমধ্যে জেনারেল ইয়াহিয়া খান জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চাচ্ছিলেন যে পূর্ব পাকিস্তানের দুষ্কৃতীদেরকে খতম করা হয়েছে, সেখানে তথাকথিত মুক্তি বাহিনীর কোনো অস্তিত্ব নাই। তখন জেনারেল হামিদ, চিফ অফ আর্মি স্টাফ অফ পাকিস্তান, উনি বললেন যে বাট ইজ এক্সেলেন্সি, আপনি যে ভাষণটা দেবেন, ফেনী বিলোনিয়া যুদ্ধে একটা স্ট্যাগনেশন বিরাজ করছে, কিছুতেই মুক্তি বাহিনীদেরকে হটাতে পারছে না। যদি কোনো বিদেশি সাংবাদিক বলে যুদ্ধ এখনো চলছে, তাহলে পাকিস্তানের প্রেসিডেন্টের ভাষণের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে। উনি খুব ক্ষেপে গেলেন, বলে যে তুমি যাও অ্যান্ড টেক কেয়ার অফ ইট। উনি আপনার শ্রীলঙ্কার এটা কি বলে কলম্বো হয়ে ঢাকা হয়ে ফেনীতে আসলেন। আস্ত একটা ব্রিগেড উনি দাঁড় করালেন, ক্যাপ্টেন বনাম লেফটেন্যান্ট জেনারেল, জিনিস খেয়াল করেন। এবং সেখানে ট্যাঙ্ক থেকে আরম্ভ করে মুহুরী নদী দিয়ে আপনার গানবোট পর্যন্ত আনা হলো এবং পূর্ণোদ্যমে আক্রমণ চালানো, এবং থার্ড কি বলে কমান্ডো ব্যাটালিয়নের কমান্ডোদেরকে হেলিকপ্টার গানশিপ করে পিছনে নামিয়ে দিল।